ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন? কি আর প্রিপারেশন, পড়া তো দূরের কথা, বই পুস্তকের ধারে কাছেও তো আমি যাইনি। আচ্ছা, সমস্যা নেই, আমি আছি তো। তুমি অযথা টেনশন নিও না। কেন, কি করবে তুমি? যা করা যায় তাই করো। তোমার এত সব জানতে হবে না। এবার চলো, তোমাকে ক্লাসে পৌঁছে দিয়ে আসি। আর এই জয়, তুই একটু আমার সাথে আয় তো। আকাশ আর কিছু বলে না। হিয়া জয়কে সাথে করে নিয়ে আকাশকে ক্লাসে পৌঁছে দিয়ে আসে। সেই সাথে আকাশের আশেপাশে বসা স্টুডেন্টদের বলে, এই যে মেঘের আশেপাশে যারা আছো, আমি সবাইকে বলছি, মেঘের যদি পরীক্ষা খারাপ হয় না, তাহলে কিন্তু সবার অবস্থা 12টা বাজবে। তোমরা মেঘের আশেপাশে যারা বসেছো, সবাই মেঘকে লেখার সময় দেখাবে সে প্রিপারেশন নিতে পারেনি। তোমরা তাকে যথাসম্ভব সাহায্য করবে। না হয়তো ভালো করে জানো, আমার কথার অমান্য করলে তোমাদের সাথে কি করব আমি। সকলের যেন কথাগুলো মনে থাকে। আর মেঘ, তুমি টেনশন করো না, আমি চললাম। বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব। ভালো করে পরীক্ষা দিও। হিয়া সবাইকে শাসিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে বন্ধুদের কাছে চলে যায়। জয় আর হিয়া বাকি বন্ধু বান্ধবদের কাছে পৌঁছানোর পরে জয় হিয়াকে বলে, হিয়া, আমি তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তুই সেই ছেলেটাকে এত আধিক্যতা দেখাচ্ছিস কেন? তার উপরে সে ভার্সিটি আসা মাত্রই কিছু বলে না বলে হুট করে তার কাছে চলে গিয়েছিস। কাহিনী কি? কাহিনী আবার কি? সোজা ভাষায় বলতে গেলে আমার ভালো লাগতে শুরু করেছে, কারণ সে একজন ভালো মনের মানুষ। মানে কি সেটা তো বলেই দিলাম। হিয়া, আমি তোকে সে কবে থেকে পছন্দ করি, কিন্তু তুই তো আমাকে পাত্তা দিস না। উল্টে দুদিনের ছেলেটাকে তোর ভালো লাগতে শুরু করেছে, তা আবার তোর থেকে জুনিয়র। আমরা তো আর কিছুদিন পর বেরিয়ে যাব, আর সে সবেমাত্র অ্যাডমিশন নিয়েছে। তোর এমন একটা ছেলেকে পছন্দ কি করে হয় হিয়া? দেখ জয়, ভালো লাগা তো বলে কয়ে হয় না। আমার তোর উপরে সেই ফিলিংস আসে না যেটা তার উপর আসে। আর ছোট বড় ম্যাটার না, 1 বছর শুধু এদিক সেদিক। হিয়া, আমি তোর ব্যাপারটা ঠিক মানতে পারলাম না। কোথাকার কোন কাকে দেখে তুই আমাকে রেখে 2 দিনের একটা ছেলেকে প্রায়োরিটি দিচ্ছিস? দেখ, তুই মানতে না পারলে আমার কিছুই করার নেই। তোকে কিছুই করতে হবে না। ফকিরের বাচ্চাটাকে আজ আমি ভার্সিটির ছুটি হলেই দেখিয়ে দেব। দেখ জয়, ঝামেলা বড় করিস না। আর সে ফকির নাকি কি, সেটা সেদিন তুই খুব ভালো করেই দেখতে পেয়েছিস। অবশ্য সে ফকির হোক বা ধনী, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বাবার যথেষ্ট আছে। সে ফকির হলেও আমার এতে কোনো আপত্তি নেই। আমার সব ভাবেই চলবে। তুই অযথা বাড়াবাড়ি করতে যাস না। বাড়াবাড়ির এখনো দেখিসনি তুই? ভার্সিটির ছুটি হোক, বাড়াবাড়ি কাকে বলে তুই দেখতে পাবি। আজকে ওই ছেলের আমি 12টা বাজিয়ে দেব। হিয়া জয়কে বারণ করে, কিন্তু জয় কোনো কথা শোনে না। রেগে মেগে সেখান থেকে চলে যায়। আকাশের পরীক্ষা শেষ হওয়ার পর জয় তার কিছু বন্ধু বান্ধব নিয়ে আকাশকে ধরে। হিয়া জয়কে আটকানোর চেষ্টা করে, কিন্তু জয়কে থামাতে পারে না। জয় তার বন্ধু বান্ধবদের নিয়ে আকাশকে মারতে আরম্ভ করে। হিয়া আটকানোর চেষ্টা চালালেও সে বৃথা হয়। জয় আর তার বন্ধু বান্ধবরা আকাশকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। হিয়া এখনো আপ্রাণ চেষ্টা করছে আকাশকে বাঁচানোর। আকাশকে মারার হাত থেকে বাঁচাতে সে আকাশের সামনে চলে আসে। জয় এবং তার বন্ধু বান্ধবরা হিয়া আকাশকে আকাশের সামনে চলে আসায় কিছুটা বাধাগ্রস্ত হয়। আকাশ এই সুযোগটাকে কাজে লাগিয়ে মাটি থেকে উঠে দৌড় মারে। জয় হিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে আকাশের পিছু নেয়, কিন্তু সে আকাশকে ধরতে পারে না। আকাশ ভার্সিটির একটা ক্লাসরুমে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দিয়েছে। জয় এবং তার বন্ধুরা সবাই দরজার বাহিরে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। হিয়া এই পরিস্থিতি দেখে বুঝতে পারে আকাশ বেশি সময় আত্মরক্ষা করতে পারবে না। তাকে জলদি কিছু একটা করতে হবে। তাই সে দৌড়ে ভার্সিটির বাহিরে চলে যায়, কারণ সে জানে বডিগার্ডরা ভার্সিটির বাহিরেই রয়েছে। সে বডিগার্ডদের গিয়ে সব কিছু জানায়। বডিগার্ডরা সাথে সাথে নীরার কাছে ফোন দেয়, কারণ অন্য কোনো জায়গা হলে তারা সামলে নিত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ঝামেলা করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। তাই নীরার কাছে ফোন দিয়ে সমস্ত কথা জানায়।
নীরা তাদেরকে বলে বন্দুক গাড়ির ভিতরে রেখে গিয়ে কি হচ্ছে সেটা জানতে। গার্ডরা ভার্সিটির ভিতরে ঢুকে দূর থেকেই সবকিছু লক্ষ্য করে নীরাকে জানায় আকাশ এখনও আত্মরক্ষার জন্য রুমের ভিতরে বন্দি হয়ে আছে, আর ছেলেগুলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। নীরা বডিগার্ডদের বলে সেখানে থাকতে, সে জলদিই আসছে। গার্ডরা নীরার কথা মতোই তাই করে। ভার্সিটির ভিতরে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। কিছু সময় পর নীরার কিছু লোকজন সঙ্গে করে নিয়ে নিজের আসল রূপে সেখানে আসে। এরপর সবাইকে দাঁড়াতে বলে সে একাই জয়দের কাছে গিয়ে এক হাত দিয়ে জয়ের গলা চেপে ধরে, তাকে মাটি থেকে অনেকটা উঁচুতে উঠিয়ে ফেলে। সবাই এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। কেউ এটা বুঝে উঠতে পারছে না এক হাতের সাহায্যে গলা চেপে ধরে একটা পুরুষকে মাটি থেকে উপরে উঠিয়ে ফেলা একটা মেয়ের পক্ষে কি করে সম্ভব। অদ্ভুত দৃষ্টিতে সবাই নীরার দিকে তাকিয়ে আছে। জয়ের বন্ধুরাও থতমত খেয়ে গেছে নীরার আচরণে। জয়ের অবস্থা দেখে কারোর মধ্যে আর সাহস কাজ করছে না কিছু করার। তাদের ইতিমধ্যেই ধারণা হয়ে গেছে একটা মেয়ের পক্ষে এক হাতের সাহায্যে যদি তাদের বন্ধু জয়কে মাটি থেকে উঁচুতে উঠিয়ে ফেলা সম্ভব হয়, তাহলে এই মেয়ের পক্ষে আরও বহুত কিছু করাই সম্ভব। এই কারণেই সবার সাহস ভিতরে ভিতরেই দাফন হয়ে গেছে। তার উপরে এই মেয়ে কতগুলো লোক সাথে করে নিয়ে এসেছে। সে একাই যদি এমন প্রতিভা দেখায়, তাহলে তার লোকগুলোর মধ্যে কি কি প্রতিভা লুকিয়ে আছে সেটা একমাত্র তারাই ভালো জানে। জয়ের বন্ধুরা সবাই নীরার কাছ থেকে কিছুটা দূরে সরে যায়। আসলে কথাই আছে না, বিপদ দেখলে নিজের চিন্তাটাই সবসময় আগে মাথায় আসে। এছাড়া এই মেয়ে কখন জয়কে ছেড়ে তাদের 12টা বাজায় সেই ভয়ে আছে জয়ের বন্ধুরা। নীরা প্রচণ্ড জোরে জয়ের গলা চেপে ধরে হাতের সাহায্যে তাকে হাওয়ায় লটকে রেখেছে। জয় ঠিকঠাক মতো নড়াচড়া করতে পারছে না। জয় পুরুষ হওয়ার সত্ত্বেও সে অনুভব করতে পারছে এই মেয়ের শরীরে দানবের মতো শক্তি বিদ্যমান। এই মেয়ের শক্তির সাথে মোকাবিলা করা তার পক্ষে অসম্ভব। তাই সে নিজের পরাজয় মেনে নিয়ে মোকাবিলা করার ইচ্ছাটা বাদ দিয়ে দেয়। জয় আর তার বন্ধুদের অবস্থা দেখে নীরা অনুমান লাগিয়ে ফেলে তারা হার মেনে নিয়েছে। নীরা জয়ের গলা ছেড়ে দেয়, কিন্তু তার রাগ কমে না, কারণ তারা আকাশকে মেরেছে। নীরা জয়ের গলা ছেড়ে দিয়ে পরক্ষণেই আবার জয়ের গলা চেপে ধরে ধ্রাম ধ্রাম করে কয়েকটা ঘুষি মারে। জয়ের নাক মুখ ফেটে রক্ত পড়ছে। নীরার রাগ কিছুটা শান্ত হয়। তার প্রিয় মানুষকে মারার পরিমাণ কি সেটা নীরা স্পষ্টভাবে জয় এবং তার বন্ধু বান্ধবকে বুঝিয়ে দিয়েছে। জয়কে কঠিন শিক্ষা দেওয়ার পর নীরা জয়কে কলার চেপে ধরা অবস্থায় বলে, আমি মেয়ে হলেও তোদের সব কয়টাকে একাই পিটিয়ে মাটিতে আধমরা করে ফেলে রাখার ক্ষমতা রাখি। তাহলে একবার ভেবে দেখ, আমার দাঁড়িয়ে থাকা লোকজনগুলো যদি কিছু করার চিন্তা মাথায় আনে, তাহলে তোদের অবস্থা কী হবে? একটা কথা কান খুলে স্পষ্টভাবে শুনে রাখ, আজকের পর মেঘকে কিছু করার চিন্তা ভাবনা করা তো দূরের কথা, তাকে দেখলেও 100 হাত দূরে সরে পালাবি। না হয়তো পরের বার যদি উল্টাপাল্টা কোনো চিন্তা তোর মাথায় আসে, তাহলে সেদিন ধরে নিবি আজীবন পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকার মতন বন্দোবস্ত আমি তোর করে দেব। আমার কথাগুলো যেন মাথায় থাকে। যদি ভুল ক্রমেও কথাগুলো মাথা থেকে বের হয়, তাহলে তোর জন্যই কিন্তু বিপদ। নীরা জয়কে শাসিয়ে ছেড়ে দেয়। এরপর গার্ডদের কাছে গিয়ে বলে সে চলে যাচ্ছে। তারা যেন সে এখানে আসার বিষয়ে মেঘকে কিছু না বলে এবং মেঘকে নিয়ে শহীদ সালামতে বাড়ি ফিরে। গার্ডরা নীরার কথায় সম্মতি জানায়। নীরা চলে যায় আর গার্ডরা আকাশের রুম থেকে বের করে আনতে চলে যায়। অপরদিকে জয়ের মুখে হাত দিয়ে মাটিতে বসে আছে। সেই সাথে মনে মনে ভাবছে এই যাত্রায় সে বড় ধরনের বাঁচা বেঁচে গেছে। এমন ডেঞ্জারাস মেয়ে সে তার জীবনে কখনো দেখেনি। তার উপরে এক ধরনের ফাইটিং পোশাক পরে মুখ বেঁধে এসেছে, একদম কোরিয়ান
ফাইটারদের মতন। তাকে দেখেই তো যে কারোর ভিতরে ভয় ঢুকে যাবে। জয় নীরাকে নিয়ে ভাবতে ব্যস্ত। আর অন্যদিকে গাটরা গিয়ে আকাশকে রুম থেকে বের করে। আকাশ রুম থেকে বের হয়ে জয়ের অবস্থা দেখে ভাবে গাটরা হয়তো তাকে বাঁচিয়েছে। নীরা যে এখানে এসেছিল সেই ব্যাপারে আকাশ কিছুই জানে না। গাটরাও তাকে নীরার বিষয়ে কিছু বলেনি। আকাশকে সাথে নিয়ে গাটরা নীরার কথা মতন সহি সালামতে বাড়িতে এনে পৌঁছে দেয়। নীরা দরজা খুলে আকাশের অবস্থা দেখে চমকে ওঠার ভান করে বলে, তোমার এই অবস্থা হলো কি করে? শার্টের বোতাম কই? আর শরীরে মাটি লেগে আছে কেন? তোমাকে দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে কারোর সাথে মারামারি করে এসেছো। তার উপরে মুখও ফুলে আছে। কাহিনী কি? এই যে বডিগার্ডরা, কি হয়েছে ওর? নীরার কথার উত্তরে শান্ত নামক গার্ডটা মিথ্যা অভিনয় করে বলে, আসলে ম্যাডাম, কিছু ছেলের সাথে ওনার একটু ঝামেলা লেগেছিল। আমরা এই বিষয়ে জানতে জানতেই ওনাকে ভার্সিটির কিছু ছেলে মিলে মেরেছে।